আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, হান্নান মাসুদকে স্পিকার। শাহজালাল মাজারের দান বাক্স সিলগালার 3 দিন পর ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার। লন্ডনে হাসনাত আবদুল্লাহর নামে মামলা। 23,865টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, আইনমন্ত্রী। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক 10। ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ। গাইবান্ধা স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্র শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা। সাভারে বজ্রপাতে 3 জনের মৃত্যু। দিল্লি যেন চীন বাংলাদেশ সম্পর্ককে শুধু ভূ রাজনৈতিক প্রতিযোগিতার দৃষ্টিতে না দেখে, পরামর্শ বেইজিং এর, গ্লোবাল টাইমসের প্রতিবেদন। যুদ্ধে ইরানি বিজয়, মনে করেন 92% ইসরায়েলি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। রোববার স্থানীয় সময় রাত 8:45 প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়, দেওয়া হয় গার্ড অব অনার। ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকি ফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নূর আয়শা জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাই কমিশনার মিস শাহনারা মনিকা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণীকে জানানো হয় লাল গালিচা সংবর্ধনা এবং প্রদান করা হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়। এই সফরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী সহ সফর সঙ্গীরা এই হোটেলে থাকবেন। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভারতীয় এক নাগরিকও নিহত হন। নিহত 5 বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মুস্তাক আহমেদ, জুবাইর আহমেদ ও কাদের আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রেখেছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ দাঁড়িয়ে কথা বলতে চান নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জবাবে স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাননীয় সংসদ সদস্য, আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রীর বক্তব্য শেষ না হতেই সংসদে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়েন হান্নান মাসুদ। তখন স্পিকার কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল হান্নান মাসুদের উদ্দেশ্যে বলেন, হান্নান মাসুদ, আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন। দিস ইজ নট দ্য নর্মস। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন। স্পিকার হান্নান মাসুদকে বারবার বসতে বললেও তিনি না বসে দাঁড়িয়ে থাকেন। সংসদে দাঁড়িয়ে তিনি স্পিকারকে বারবার বলেন কথা বলতে দেওয়ার জন্য। এরপর স্পিকার বলেন, হান্নান মাসুদ, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। সিলেটের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ থাকলেও তার বদলির সুনির্দিষ্ট কোনো কারণ সেখানে জানানো হয়নি।
প্রশাসনিক ও রাজনৈতিক মহলের ধারণা, সম্প্রতি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার ইস্যুতে ডিসি সারোয়ার আলমের নেওয়া কিছু উদ্যোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 12 জুন তিনি মাজার পরিদর্শনে গিয়ে মাজারের আয় ব্যয় স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তিনি মাজারের আগের দান বাক্সগুলো সিলগালা করে নতুন দান বাক্স স্থাপন করেন এবং মাজারের ঐতিহাসিক 3টি দানের ডেগও সিলগালা করেন। এই ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এক পক্ষ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও মাজার ভক্ত ও অনুসারীরা এর তীব্র প্রতিবাদ জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে, এমনটি জানিয়েছে এনসিপি ইউকে এয়ারলাইন্স। শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ইউকে এয়ারলাইন্সের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়। পাশাপাশি ইউকে এয়ারলাইন্সের সদস্য সচিব মোহাম্মদ এম এ হিমেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও বিবৃতিটি শেয়ার করেছেন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, ইশতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরো কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট 23,865টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনিরের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। আইনমন্ত্রী জানান, বিগত সরকারের সময়ে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তিনি আরো জানান, মামলা দায়েরের সময় এফআইআর এ রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয় না, তাই দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে মন্ত্রী জানান, 2007 থেকে 2025 সালের 11 জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট 1,42,983টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল। তিনি আরো জানান, জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 10 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদেরকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পুলিশ জানায়, রোববার সকালে কলেজ গেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার পাড়াখোলা গ্রামের বাসিন্দা মির্জা ইস্কান্দার হায়দারের ছেলে। জানা যায়, নিহত ওই যুবক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে যুক্ত ছিলেন। তার মৃত্যুর পরে ছাত্রলীগের নেতাদের সাথে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই ঘটনার নিন্দা ও বিচার দাবি করেছেন জেলা ছাত্রলীগের একাধিক নেতা। অপরদিকে প্রান্তকে নিজেদের কর্মী জানিয়ে ফেসবুকে একটি শোক বার্তা পোস্ট দিয়েছে জেলা ছাত্রলীগ। গাইবান্ধার সাঘাটা উপজেলার বুনারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল ইসলাম নামের এক ছাত্র শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর 2:30টার দিকে বুনারপাড়া চৌরাস্তা মোড়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বুনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি এবং শিমুল তাইর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বুনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে
বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও সালাউদ্দিন এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল তার সহোদর ভাই পলাশ ও সহযোগী আশরাফ ধারালো ছুরি দিয়ে সাইফুল ও সালাউদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বনগাঁও ইউনিয়নের কুন্ডা এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন। তিনি বলেন, দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের কুন্ডা এলাকায় নিহতরা খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে রোববার মালয়েশিয়া গেছেন। সেখান থেকে তার চীনে যাওয়ার কথা রয়েছে। তারেক রহমানের এই সফর ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তাদের দৃষ্টিতে ভারতকে এড়িয়ে তারেক রহমানের চীনমুখী কূটনৈতিক তৎপরতা তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের একটি ইঙ্গিত। কারণ ঐতিহ্যগতভাবে বাংলাদেশের নতুন সরকার প্রধানের প্রথম সফরের গন্তব্য হিসেবে ভারতকে দেখা হতো, কিন্তু চীনা বিশ্লেষকরা বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। চিয়াংফে বলেন, ভারতের গণমাধ্যম ও কৌশলগত মহলের কিছু অংশ এখনো দক্ষিণ এশিয়ার ভারতের ঐতিহ্যগত নেতৃত্বের ভূমিকাকে কেন্দ্র করে আঞ্চলিক বিষয়গুলো দেখছে। তবে চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটিকে কেবল ভূ রাজনৈতিক প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন চিয়াং। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে ওয়াশিংটন তেহরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরায়েলি নাগরিক। নতুন এক জরিপে অংশ নেওয়া 92.1% ইসরায়েলিরা মনে করেন এই যুদ্ধে তেহরানই বিজয়ী। হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই জরিপে 82.9% ইসরায়েলিরা মনে করেন এই সামরিক অভিযান ইসরায়েল দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে 86% উত্তরদাতা যুদ্ধ ও চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ছিল ইসরায়েল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। তবে এতে বিশ্বাস করেন না 72.5% ইসরায়েল। এছাড়া 87.8% মতো ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে সফল হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার মূল্যায়নে 56.4% অংশগ্রহণকারী বলেছেন তার কার্যক্রম ছিল দুর্বল অথবা ব্যর্থ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।